হরি ওম। রাধে রাধে প্রিয় ছাত্রছাত্রীরা, সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত, যেখানে সর্বদা দৈবিক সংস্কৃত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি একদম লাস্ট মিনিট সাজেশন যেটাকে বলে, সেই সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশন কেউ মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমরা এখান থেকে প্রায় 99% কোশ্চেনের কমন পাবে। তাই আমি আর বেশি দেরি করব না, এমনিতেই ভিডিওটা অনেক লেটে আসছে, তোমরা দেখে নাও কিন্তু, হ্যাঁ সকলে। দৈবিক সংস্কৃতমের পক্ষ থেকে তোমাদের এক্সাম ভালো হোক, সেটাই আমরা চাই। সে কারণে একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি, এগুলো কিন্তু দেখে যাবে, এখান থেকে কমন পাবেই। দেখো, লাস্ট মিনিট সাজেশন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। প্রায় সেগুলোই আমি তুলে ধরেছি। তোমরা সকলে ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলো মিস করবে না। তাহলে দেখো, হাঁসবিদ্ধ কথা থেকে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? প্রতিটি প্রশ্নের মান 2। 2 নম্বরের প্রশ্ন কি আসতে পারে? হাঁসবিদ্ধ কথার রচয়িতা কে? আমরা সকলে জানি হাঁসবিদ্ধ কথার রচয়িতা বৈষ্ণব কবি বিদ্যাপতি। হাঁসবিদ্ধ কথা কোন গ্রন্থের, হাঁসবিদ্ধ কথা কোন মূল গ্রন্থের কোন অংশ থেকে নেওয়া হয়েছে? তাহলে বিদ্যাপতির পুরুষ পরীক্ষার 39 নম্বর কথার অন্তর্গত হলো আমাদের পাঠ্য হাঁসবিদ্ধ কথা। পরবর্তী প্রশ্ন ঝটপট দেখে নাও, একদম কমন আসতেই চলেছে। হাঁসবিদ্ধ কথা গল্পে রাজার নাম কি? তার রাজ্যের নাম কি? তাহলে হাঁসবিদ্ধ কথা গল্পে রাজার নাম কি ছিল? সুপ্রতাপ। রাজ্যের নাম কি ছিল? কাঞ্চি। হাঁসবিদ্ধ কথা শব্দের অর্থ কি? হাঁসঃ বিদ্যা যস্য সহ সমান হাঁসবিদ্যঃ, তস্য কথা সমান হাঁসবিদ্য কথা। সুতরাং ব্যুৎপত্তিগত দিক থেকে বোঝা যায় এখানে এমন একজন মানুষের কথা বলা হয়েছে যিনি হাসির চর্চা করতে করতে সে বিদ্যায় দক্ষ হয়ে উঠেছে। সেই ব্যক্তির কথা এখানে বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কতজন চোর কোন বিষয়ে চুরির অপরাধে ধরা পড়েছিল? কতজন চোর ছিল? 4 জন চোর ছিল। কোনো এক ধনীর ঘরে সিঁধ কেটে চুরি করার অপরাধে ধরা পড়েছিল। তমেব কিং ন বপসি, কে কাকে কথা বলেছিল? তমেব কিং ন বপসি অর্থাৎ তুমি বা কেন বপন করছো না, কে বলেছিল এ কথা? রাজা বলেছিল, চতুর্থ চোরকে বলেছিল। কখন বলেছিল? যখন বলেছিল, আচ্ছা রাজামশাই, আমি বীজ তৈরি করেছি এবং ক্ষেত্র তৈরি করেছি, এবার যে এই বীজ এবং ক্ষেত্রে বপন করবে, সেই বপন করা ব্যক্তি কোথায়? তখন বলল, কেন, তুমি কেন করছো না? রাজা জিজ্ঞাসা করেছিল, তুমি কেন করছো না? সেই অংশটা তুলে দেওয়া হয়েছে। তমেব কিং ন বপসি। তাহলে এটা কে বলেছিল? রাজা বলেছিল। কাকে? চতুর্থ চোরকে বলেছিল। পরবর্তী প্রশ্ন, চতুর্থ চোরের মহৎ বিদ্যা কি ছিল? এই বিদ্যা জানার কথা সে কাদের বলল? চতুর্থ চোরের মহৎ বিদ্যা ছিল সুবর্ণ বীজ বপনের বিদ্যা। এই বিদ্যা জানার কথা সে ঘাতক পুরুষদের বলেছিল, প্রথমে ঘাতক পুরুষদের বলেছিল। পরবর্তী প্রশ্ন, চতুর্থ চোর মৃত্যুর আগে কি চিন্তা করেছিল? সে ঘাতক পুরুষদের সর্বপ্রথম কি বলেছিল? চতুর্থ চোর চিন্তা করলো, কি চিন্তা করেছিল? মরণ আসন্ন হলেও জীবন রক্ষার উপায় চিন্তা করা উচিত। উপায় সফল হলে জীবন রক্ষা, আর বিফল হলে মৃত্যুর অধিকার কি হবে, এটা সে চিন্তা করেছিল। তারপর ঘাতক পুরুষদের সে কি বলেছিল সর্বপ্রথম? ঘাতক পুরুষদের সর্বপ্রথম বলেছিল, ওরে ওরে ঘাতকেরা, রাজার আদেশ মতো তোমরা 3 জন চোরকে মেরে ফেলেছ। আমাকে রাজার কাছে নিয়ে গিয়ে মারো, কারণ আমি একটি মহৎ বিদ্যা জানি। পরবর্তী প্রশ্ন, সোনার বীজ কে তৈরি করেছিলেন? বীজের আকৃতি কেমন ছিল? তাহলে সোনার বীজ কে তৈরি করেছিল? চতুর্থ চোর তৈরি করেছিল। এবং বীজের আকৃতি কেমন ছিল? না, সুবর্ণ পুড়িয়ে, অর্থাৎ সোনা পুড়িয়ে সরষের মতো আকৃতি বিশিষ্ট বীজ তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সোনা চাষের পদ্ধতি কী ছিল? সোনা চাষের পদ্ধতি কী ছিল? চতুর্থ চোর বলেছিল যে সুবর্ণ চাষ করতে হলে সোনাকে সরিষার দানার মতো ছোট ছোট বীজ তৈরি করতে হবে, এরপর জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে, যেমন সাধারণ ফসলে চাষের আগে করা হয়। তবে এই সোনার বীজ বপন করতে পারবে শুধু সেই ব্যক্তি যিনি জীবনে কোনো কিছু চুরি করেননি। পরবর্তী প্রশ্ন, চুরি করতে গিয়ে কতজন চোর ধরা পড়েছিল? শুলে
চাপিয়ে কতজনকে মারা হলো? তাহলে কজন চোর ছিল? 4 জন চোর ধরা পড়েছিল। শুলে চাপিয়ে 3 জনকে অলরেডি মারা হয়েছিল। চতুর্থ চোর সে চালাক ছিল, সে ওই সুবর্ণ চাষের বৃত্তান্তর, বপনের বৃত্তান্তর কথা বলে, তবে সে নিস্তার পায়। পরবর্তী 11 নম্বর, সুবর্ণ বপনে চৌরাস্যাধিকারও নাস্তি, কে কাকে বলেছিল? অর্থাৎ সুবর্ণ বীজ বপনে চোরদের অধিকার নেই, কে বলেছিল? উদ্ধৃত অংশটি চতুর্থ চোর বলেছিল। কাকে বলেছিল? রাজাকে বলেছিল। রে চৌর কাং বিদ্যাং জানাসি, এখানে বক্তাকে, প্রত্যুত্তরে চোর কি বলেছিল? এটার বক্তা হচ্ছে ঘাতক পুরুষেরা, ঘাতক পুরুষেরা বলেছিল। টেক্সটে তাই দেখাচ্ছে, ঘাতক পুরুষেরা বলেছিল। এবং প্রত্যুত্তরে চোর কি বলেছিল? চতুর্থ চোর বলল, ওরে ঘাতক লোকেরা, কি বলছো তোমরা? রাজকার্যে বাধা দিতে চাও নাকি? যদি এই বিদ্যা রাজার জানার মতো গুরুত্বপূর্ণ হয়, তাহলে তিনি অবশ্যই সেই মহৎ বিদ্যা গ্রহণ করবেন। শুধু তাই নয়, এই বিদ্যার কথা বলার জন্য তিনি তোমাদের প্রতিও অনুগ্রহ বা দয়া প্রদর্শন করবেন। পরবর্তী প্রশ্ন, তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, মানে সেই বিদ্যা মর্তলোকে থেকে যাক। এখানে কে কোন বিদ্যার কথা বলেছে? এখানে রাজা সুপ্রতাপের আদেশে চতুর্থ চোর মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বধ্যভূমিতে আনা হয়েছিল। সেখানে সে ঘাতক পুরুষদের বলল, তার জানা একটি মহান বিদ্যা আছে। সে মনে করত তাকে মেরে ফেললে এই বিদ্যাও চিরতরে হারিয়ে যাবে। তাই মৃত্যুর আগে যদি তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়, তবে সে রাজাকে সেই বিদ্যা জানাতে পারবে। তাহলে বিদ্যাটিও পৃথিবীতে টিকে থাকবে। পরবর্তী প্রশ্ন, মৃত্যু আসন্ন হলে কি করণীয়? না, মরণ আসন্ন হলে জীবন রক্ষার উপায় চিন্তা করা উচিত। উপায় সফল হলে জীবন রক্ষা, আর বিফল হলে মৃত্যুর অধিকার কি হবে? পরবর্তী প্রশ্ন, মন্ত্রীরা স্বর্ণবীজ বপন করতে চাইলেন না কেন? না, মন্ত্রীরা স্বর্ণবীজ বপন করতে চাইলেন না কারণ শর্ত ছিল, যে ব্যক্তি জীবনে কখনো কোনো কিছু চুরি করেননি, একমাত্র সেই স্বর্ণবীজ বপনের অধিকারী। কিন্তু মন্ত্রীরা নিজেই স্বীকার করেছিলেন যে তারা রাজার বেতনভুক্ত কর্মচারী হয়ে নানা অনিয়ম ও অসততার মাধ্যমে কোনো না কোনোভাবে চুরির সঙ্গে জড়িত ছিল। তাই তারা বুঝতে পেরেছিল যে তারা সম্পূর্ণ নির্দোষ নন, সেই কারণে তারা স্বর্ণবীজ বপন করতে চায়নি। এখানে আমি কয়েকটা লং কোশ্চেন দিয়েছি, এইগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে যাবে। যেহেতু সময় নেই, আমি আর দেরি করছি না, বনেচর ভাষণামে চলে আসছি। এই শর্ট কোশ্চেনগুলো দেখে যাবে, কমন পাবেই পাবে। বনেচর ভাষণম, প্রতিটি প্রশ্নের মান 2, দেখে নাও। কিরাতর্জনীয়ম কোন শ্রেণীর রচনা? রচয়িতাকে, এতে কয়টি স্বর্গ আছে? তাহলে কিরাতর্জনীয়ম কোন শ্রেণীর রচনা? না, মহাকাব্য শ্রেণীর রচনা। এই মহাকাব্যে রচয়িতাকে? না, মহাকবি ভারবী। কয়টি স্বর্গ আছে? না, 18টি স্বর্গ আছে। বনেচর ভাষণম পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো, বনেচর ভাষণম পাঠ্যটি মহাকবি ভারবী বিরচিত 18টি স্বর্গবিশিষ্ট কিরাতর্জনীয়ম নামক মহাকাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। হিতকর ও মনোহারী বাক্য জগতে দুর্লভ কেন? দেখো, ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা কিন্তু, হ্যাঁ। হিতকর ও মনোহর বাক্য জগতে দুর্লভ কারণ সত্য ও মঙ্গলজনক কথা অনেক সময় শুনতে রূঢ় বা অপ্রিয় হয়। অধিকাংশ মানুষ অন্যের মন জয় করতে মিষ্টি কিন্তু মিথ্যা কথা বলতে পছন্দ করে। তাই একই সঙ্গে যা সত্য, কল্যাণকর এবং শ্রুতিমধুর, এমন বাক্য খুবই বিরল। বনেচরকে কে নিযুক্ত করেছিলেন এবং কেন? যুধিষ্ঠির বনেচরকে নিয়োগ করেছিলেন। কেন নিয়োগ করেছিল? না, শত্রুরাজ দুর্যোধন কপট পাশা খেলায় রাজ্য দখলের পর প্রজাদের প্রতি দুর্যোধনের ব্যবহার কেমন এবং তাদের কল্যাণের জন্য তিনি কি কি করছেন, এসব জানার জন্য যুধিষ্ঠির বনেচরকে নিয়োগ করেছিলেন।
বনেচর মানে হচ্ছে গুপ্তচর, মনে রাখবে। কিং সখা ও কিং প্রভু পদ দুটির অর্থ কী? কিং সখা মানে মন্দ বন্ধু, আর কিং প্রভু মানে কুৎসিত প্রভু। কে ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। যে প্রভুকে কখনোই সৎ উপদেশ দেয় না সে হলো কিং সখা বা কুৎসিত সখা বা মন্দ বন্ধু। যে ভালো উপদেশ দেয় না, যে বন্ধু ভালো উপদেশ দেয় না, তাহলে এখানে প্রভুকে, কাকে উপদেশ দেয় না? প্রভুকে, রাজাকে যে ভালো উপদেশ দেয় না সে হচ্ছে কিং সখা, কুৎসিত সখা, মন্দ বন্ধু। আর যে প্রভু, যে প্রভু হিতাকাঙ্ক্ষীর উপদেশ গ্রহণ করে না, মানে তুমি কোনো রাজার ভালো চাইছো, তুমি তাকে ভালো কথা বললে কিন্তু রাজা গ্রহণ করলো না, সে হচ্ছে কেমন না, তিনি হচ্ছে কিং প্রভু বা কুৎসিত প্রভু বা মন্দ প্রভু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চার চক্ষুষ্কে এর অর্থ কী? চার চক্ষু হলেন রাজা। এখানে বনেচরের নিযুক্তকারী যুধিষ্ঠির, যুধিষ্ঠির রাজার কথা বলা হয়েছে। তাহলে চরচক্ষু বলতে বোঝায় রাজা শুধু নিজের চোখে দেখেন না, চর ও গুপ্তচরের চোখ থেকেও তথ্য নেন। অর্থাৎ রাজা গুপ্তচর ব্যবহার করে রাজ্য ও শত্রুর খবর জানেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। যারা যারা পিডিএফটি নিতে চাও যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, এবং তা না হলেও নিচে দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যুক্ত হয়ে যাও, এই পিডিএফটা সম্পূর্ণ পেয়ে যাবে কিন্তু সেখানে। হিতৈষীগণ মিথ্যা কথা বলেন না কেন? দেখো, রাজার প্রকৃত হিতৈষীরা প্রিয়, অথচ মিথ্যা বলে রাজাকে খুশি করার চেষ্টা না করাই ভালো বলে মনে করেন। ন হি প্রিয়ং প্রবক্তম ইচ্ছন্তি মৃষা হিতৈষিণঃ। শ্রিয় কুরুনাম অধিপস্য পালনীম, এখানে কুরুদেশের অধিপতির নাম কি? দুর্যোধন। বনেচর কেন এবং কার ছদ্মবেশে দুর্যোধনের রাজ্যে প্রবেশ করেছিল? বনেচর দুর্যোধনের রাজ্য পালন বিষয় জানার জন্য বনেচর বর্ণিলিঙ্গী অর্থাৎ ব্রহ্মচারী বেশ ধরে দুর্যোধনের রাজ্যে প্রবেশ করেছেন। ব্রহ্মচারী বেশ ধারণ করলে গুপ্তচর বলে কেউ সন্দেহ করবে না, তাই এমন বেশ ধারণ করা। দুর্যোধন কিভাবে যশ বিস্তার করেছিল? করে নেবে। হিতাং মনোহরিচ দুর্লভং বচ, এটা তো আগেই হয়েছে, সে কারণে দিইনি। এটা আগের ভিডিওতে দেওয়া আছে। মহৌযশঃ মহান ধনাহা, এই দুটি পদের অর্থ কি? আগের ভিডিওতে দেওয়া আছে, সাজেশন ভিডিওতে, সেখানে দেখে নিবে। মডেল কোশ্চেনের ক্ষেত্রে যেটা করেছিলাম সেখানে। কিরাতার্জুনীয়ম মহাকাব্যের কবির প্রশংসা কিসের জন্য করা হয়? তাহলে কিরাতার্জুনীয় মহাকাব্যের কবি ভারবীর প্রশংসা করা হয়েছে কি দিয়ে? না অর্থ গৌরবম, ভারবের অর্থ গৌরবম, তাহলে অর্থ গৌরবের জন্যই প্রসিদ্ধ। ত্রিগুণঃ শব্দের অর্থ কি? তাহলে দুর্যোধন নিক্ষেপ দৃষ্টিতে ধর্ম, অর্থ ও কাম, এই তিনটি পুরুষার্থকে ত্রিগুণ বলেছে। পরবর্তী, সবর্ণলিঙ্গী বিদিত সমাজেও, বর্ণলিঙ্গীকে, বর্ণলিঙ্গী শব্দের অর্থ কী? তাহলে বর্ণলিঙ্গী হলো যুধিষ্ঠিরের দ্বারা বার্তা গ্রহণের জন্য নিযুক্ত বনেচর। বর্ণলিঙ্গী শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মচারী বেশি। এখানে বর্ণ মানে হচ্ছে ব্রহ্মচারী এবং লিঙ্গী মানে হচ্ছে চিহ্নযুক্ত, অর্থাৎ বর্ণলিঙ্গী হলো ব্রহ্মচারী বেশি বনেচর। এখানে কোশ্চেনগুলো একটু দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো স্কিপ করে যেতে পারো, উত্তর রামচরিত যেটা রয়েছে সেখানের কোশ্চেনগুলো করে যেতে পারো, লং কোশ্চেনগুলো। দেখো, দুটোর থেকে লং কোশ্চেন ভালো করে করে যাও, হাসবিদ্য কথা, উত্তর রামচরিত, তাহলেই কমন পাবে। দেখো, প্রতিটি প্রশ্নের মান 2। উত্তর রামচরিতম নাটকটির রচয়িতাকে, নাটকটিতে কয়টি অঙ্ক আছে এবং কোন অঙ্ক আমাদের পাঠ্য? উত্তর রামচরিতম নাটকটির রচয়িতা হলেন মহাকবি ভবভূতি। নাটকটির 7টি অঙ্ক আছে। মনে রাখবে কিভাবে? উত্তর রামচরিতম এই ওয়ার্ডটা যদি পরপর গুনে যাও, দেখো এখানে সাতটা বর্ণ পাবে, সে কারণে এখানে 7 অঙ্ক বিশিষ্ট। ট্রিক্স এটা মনে রাখবে। আমাদের পাঠ্য দ্বিতীয় অঙ্কের বিষ্কম্ভ অংশ বিশেষ আমাদের পাঠ্য আছে। স্বাগতম তপোধনয়াঃ, কার উদ্দেশ্যে বলা হয়েছে?
উক্তিটির বক্তাকে। মডেল কোশ্চেনে ছিল এটা আমরা করেছিলাম। এই উক্তিটি কে করেছে? না আত্রেয়ীর উদ্দেশ্যে বলা হয়েছে। কে করেছে উক্তিটি? না বনদেবতা বাসন্তী। আত্রেয়ীর উদ্দেশ্যে করা হয়েছে, বনদেবতা বাসন্তী এই কথাটা বলেছে। এবং দণ্ডকারণ্যে প্রবেশ করছে। তাপসীকে বনদেবতা কি দিয়ে স্বাগত জানায়? না তাপসীকে ফল ও ফুলে পরিপূর্ণ পল্লবার্ঘ্যের দ্বারা দূর থেকেই বনদেবতা আত্রেয়কে স্বাগত জানায়, মানে তপস্বীকে স্বাগত জানায়। আত্রেয়ী কোথা থেকে এসেছিল? তিনি কোথায় যেতে ইচ্ছুক? আত্রেয়ী কোথা থেকে এসেছিল? বাল্মীকি মুনির আশ্রম থেকে এসেছিল। তিনি দণ্ডকারণ্যে গিয়ে অগস্ত্য মুনির আশ্রমে বেদ ও বেদান্ত অধ্যয়নের জন্য যেতে চেয়েছিল। অপ্যেষ পঞ্চবটী কে কাকে বলেছিল? এই উক্তিটি হচ্ছে, বলছে এটা কি পঞ্চবটী? এই উক্তিটি কে করেছিল? আত্রেয়ী বনদেবতাকে করেছিলেন। বিষকম্ভক কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিষকম্ভক হলো সেই পদ্ধতি বা ব্যবস্থা যার মাধ্যমে নাটকের শুরুতে দর্শককে নাটকের বিষয়বস্তু বা মূল ঘটনা সংক্ষেপে জানিয়ে দেওয়া হয়, যাতে তারা নাটকটি ভালোভাবে বুঝতে পারে। এই ব্যবস্থার পারিভাষিক নাম হলো বিষকম্ভক। কেউ পারলে এই শ্লোকের অংশটা দিতে পারো। সীতাকে পরিত্যাগ করার পর রামচন্দ্র কোন যজ্ঞ করেছিল? সেখানে কে তার সহধর্মিণী রূপে ছিল? তাহলে রামচন্দ্র কোন যজ্ঞ করেছিল? না অশ্বমেধ যজ্ঞ করেছিল, আমরা সকলে জানি। আর সেখানে কে তার সহধর্মিণী রূপে ছিল? না সীতার স্বর্ণ প্রতিমা। সীতার স্বর্ণ প্রতিমা সহধর্মিণী রূপে ছিল, মানে সোনার একটা প্রতিমা বানানো হয়েছিল, পাশে রাখা হয়েছিল। একটা যজ্ঞ করতে হলে স্ত্রীকে বামে নিয়ে যজ্ঞ করতে হয়। আত্রেয়ী কার কাছে কি অধ্যয়ন করত? বাল্মীকির কাছে আত্রেয়ী বেদ বেদান্ত অধ্যয়ন করত। আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যে উল্লিখিত দুটি নদীর নাম কি? দুটি নদীর নাম তমসা এবং গোদাবরী, মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। মহাকবি ভবভূতি বিরচিত কয়টি নাটক ও কি কি? মহাকবি ভবভূতি 3টি নাটক রচনা করেছে। এটা মনে রাখার ট্রিক্স কি? মনে রাখবে মামু ভবভূতি। মামু ভবভূতি মানে মা দিয়ে মালতী মাধব, ম উ, তাহলে ম দিয়ে মহাবীর চরিত, আর উ দিয়ে উত্তরামচরিত। ইজিলি মনে রাখবে মামু ভবভূতি। পরবর্তী দেখো, এখানে কয়েকটা লং কোশ্চেন দিয়েছি, এই লং কোশ্চেনগুলো করবে, প্রায় কমন পেয়ে যাবে। তোমাদের লাস্ট মিনিট সাজেশনে এটাই ছিল। সকলে মিলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও, এবং এখান থেকে কমন পাবে। ভালো করে কোশ্চেনগুলো দেখে যাও, দরকার পড়লে আরেকবার ভিডিওটা দেখে নাও। আর যেটা বলার, তোমরা ঠান্ডা মাথায় এক্সামটা দিও, সকলের এক্সাম ভালো হবে, সকলে ভালো করে এক্সাম দিও। রাধে রাধে।